নমস্কার, আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ব্যাকরণের উপর আরেকটি ক্লাস নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে কারক থেকে কারক কাকে বলে, বিভক্তি, অনুসর্গ, তারপরে নির্দেশক, এইগুলো থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন এর আগের ভিডিওতে আলোচনা করা আছে এবং একটু আলোচনাও করা আছে। আজ আমি কর্তৃকারক এর পার্টটা নিয়ে আলোচনা করব। সব রকম কোশ্চেন তোমরা পাবে, একদম মডারেট কোশ্চেন, সিম্পল কোশ্চেন সব পাবে। আর এই এমসিকিউ কোশ্চেনের মধ্যেই আমি পুরো এই কারক মানে কর্তৃকারকের যতগুলো শ্রেণী বিভাগ আছে, কি ধরনের কোশ্চেন আসতে পারে পিএসসি বা এসএসসি যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ আমার এই ভিডিওটা দেখো মাধ্যমিকের কোনো স্টুডেন্ট, তাদেরও উপকৃত হবে, বা যারা দেখছো তারা তাদের পরিচিত যারা মাধ্যমিক দেবে তাদেরও রেফার করতেই পারো। চলো শুরু করি। কোন কোন পুরুষের কর্তৃকারক হয়? দেখো, কর্তৃকারক কাকে বলে একটু আমি বলে দিই। যে ক্রিয়া সম্পাদনা করে বা যে নিজেই কোনো কাজটা করে তাকে বলা হয় কর্তৃকারক। একদম সিম্পল ভাষায় কিন্তু, হ্যাঁ, আমি কোনো বইয়ে হাজারো সংজ্ঞা দেওয়া আছে, তোমরা বই খুললেই পেয়ে যাবে, এইসবে আমি কিছু যাচ্ছি না। শুধু কর্তৃকারক যে নিজেই ক্রিয়া সম্পাদনা করে তাকেই বলা হয় কর্তা, আর সেই কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলা হয় কর্তৃকারক। এইটুকু সিম্পল ভাবে মনে রাখো। এইবার আমি বলেছি এই কোন কোন পুরুষের কর্তৃকারক হয়। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। দেখো, এইগুলো কিন্তু খুব কঠিন নয়। কোশ্চেন গুলো হয়তো তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, একটু নতুন নতুন লাগছে, তার জন্য কঠিন হতেই পারে। কিন্তু তোমরা একটু ভাবো, আমি বই পড়ি, এটা সবাই জানো। আমি বই পড়ি, আমি কর্তা, আমি উত্তম পুরুষ। তুমি বই পড়ো, মধ্যম পুরুষ। সে বই পড়ে, রাম বই পড়ে, যদু, রাম, রহিম, যাই বলো না কেন বই পড়ে, কর্তা। তাহলে উত্তম পুরুষের হলো, মধ্যম পুরুষের হলো, প্রথম পুরুষের হলো। তাহলে উপরে তিনটি সঠিক। দেখো, আমার ভিডিওটা হয়তো একটু বড় হবে, তোমরা স্কিপ করবে না। আমি কিন্তু যতটা পারি তোমাদের কাছে সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো। আর যদি কোনো প্রশ্নে তোমাদের কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি যথাযথ পরের ভিডিওতে সেটা নিয়ে সলভ করার চেষ্টা করব। এর আগের ভিডিওতে একজন বলেছিল যে আমার হাতের লেখা নাকি বোঝা যাচ্ছে না, তাই আমি যতটা পারছি পেন ট্যাবে লিখতে হয় আমাকে, তাই এই বোর্ডে লেখা একটু অসুবিধাই হয়, নতুন বোর্ড। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। তাই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কোনটায় কি বুঝতে অসুবিধা বা ভয়েস কেমন আসছে, বুঝতে পারছো কি পারছো না, সেগুলো জানাও কমেন্ট সেকশনে। বাক্যে কর্তা কাকে বলা হয়? যে বা যিনি ক্রিয়া সম্পাদনা করে, যিনি ক্রিয়া সম্পাদন করিয়ে নেন, যার দ্বারা ক্রিয়া সম্পাদন করিয়ে নেওয়া হয়, উপরের তিনটিকেই বলে। দেখো, বাক্যে কর্তা কাকে বলা হয়। দেখো, আমি বললাম আমি বই পড়ি, এটা তো যে ক্রিয়া সম্পাদনা করছে নিজেই হচ্ছে। বা অঙ্কন বই পড়ে, অঙ্কন নিজেই কাজটা করছে। যিনি ক্রিয়া সম্পাদনা করিয়ে নেন, শিক্ষক মহাশয় ছাত্রদের ব্যাকরণ পড়ান। শিক্ষক মহাশয় পড়িয়ে দিচ্ছে, মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়। তাহলে মা করিয়ে নিচ্ছে কাজটা। যিনি ক্রিয়া সম্পাদনা করিয়ে নেন, যার দ্বারা ক্রিয়া সম্পাদনা করিয়ে নেওয়া হয়। দেখো, হ্যাঁ, এটা যার দ্বারা হবে না, এটা যাকে দিয়ে হবে। হ্যাঁ, এখানে হয়তো প্রিন্টিং না, প্রিন্টিং ভুল হয়ে গেছে। যাকে দিয়ে ক্রিয়া সম্পাদনা করিয়ে নেওয়া হয়। দেখো, শিশুকে দিয়ে মা কাজটা করিয়ে নিচ্ছে,
তাই এটাও কর্তৃকারক হবে, মানে উপরে তিনটি ঠিক কর্তা। তাহলে যে কাজটা করছে তার তো হবেই। যিনি ক্রিয়া সম্পাদনা করে এলেন তাকে কি বলে? কর্তা। কোন কর্তা বলে? আমরা সবাই জানি যে প্রযোজক কর্তা, মা প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, শিশু প্রযোজ্য কর্তা, এগুলো আমরা জানি। উপরে তিনটি হলো। কোন কোন পুরুষের মূলত পূজ্য কর্তা হয়? দেখো, কর্তৃকারক তো তিনটে পুরুষেরই হয়, কিন্তু পূজ্য কর্তা মানে যেমন বাড়ি, বাড়িতে এসো, আমি এই একটা বাক্য বললাম, এই যে তুমি বাড়িতে এসো, এই তুমিটা উজ্জ্ব আছে। মার অভিষেকে এসো, এই যে ওই যে এখানে তোমরা কথাটা উজ্জ্ব আছে। তাহলে সাধারণত আমরা জানি যে উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ এই দুটো পুরুষের হয়, কিন্তু প্রথম পুরুষেরও হয়, এটা খুব ব্যতিক্রম। আমি এখানে মূলত ওই জন্য বলে দিয়েছি মূলত, মূলত উত্তম পুরুষ আর মধ্যম পুরুষের হয়। ঠিক আছে। শুধুমাত্র বহু ক্রিয়ার এক কর্তা, শুধুমাত্র সমাপিকা ক্রিয়ার, শুধুমাত্র অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া উভয়ের বা সবগুলি ঠিক। এই উভয়েরটা ওখানে চলে যাবে, এখানে হবে। দেখো, এটা সবগুলি ঠিক হবে না, এটা সঠিক অ্যান্সার হবে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তার হয়। কারণ দেখো, বহু ক্রিয়া মানে একটা বাক্যে একাধিক ক্রিয়া থাকবে। সে পড়বে, খেলবে, তারপর স্কুলে যাবে। দেখো, এই যাবে সমাপিকা ক্রিয়া, পড়বে অসমাপিকা, খেলবে অসমাপিকা ক্রিয়া, কর্তাকে সে। তাহলে বহু ক্রিয়ার এক কর্তা হয় সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া উভয়ের, এখানে উভয়ের শব্দটা চলে আসবে। সবগুলি ঠিক নয়। সমধাতুজ কর্তা কোন ক্রিয়ার হয়? দেখো, অকর্মিকা ক্রিয়া, সকর্মিকা ক্রিয়া, দ্বিকর্মিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমধাতুজ কর্তা কোন ক্রিয়ার হয়? দেখো, সমধাতুজ কর্তা হতে গেলে অবশ্যই তাকে অকর্মিকা ক্রিয়া হতে হবে, মানে কর্মটা উচ্চ থাকতে হবে। যেমন বলি, এই সংজ্ঞাটাই কি আছে, সমধাতুজ কর্তার সংজ্ঞাটা একটু দেখো। সংজ্ঞাটায় বলা আছে যে অকর্মিকা ক্রিয়া, ক্রিয়াপদটি যে ধাতু থেকে এসছে, যদি সেই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য পদ যদি ওই বাক্যে কর্তা হয় তাকে বলা হয় সমধাতুজ কর্তা। এবার একটা উদাহরণ দেখো, যে আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজে। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজে। দেখো, এটা ক্রিয়া, আর বাজনাটা সমাধাতুজ কর্তা। এই বাজ ধাতু থেকে এসছে বাজনাটাও, আর বাজিটাও বাজ ধাতু থেকে এসছে, দুটোই বাজ ধাতু থেকে এসছে। তাই এইখানে এই ক্রিয়াটা অকর্মিকা ক্রিয়া, বাঁশি বাজলো না ড্রাম বাজলো কিছু নাই,
এখানে বাজনা মানে বাজনাটা কিন্তু কর্ম না, এটা বাজনাটা এখানে কর্তা, এই ক্রিয়াটার কিন্তু কর্ম নেই। অকর্মিকা ক্রিয়া আমরা জানি যে ক্রিয়ার কর্ম থাকে না, যে ক্রিয়ার কর্ম থাকে না। ঠিক আছে, এগুলো আশা করছি তোমরা কম বেশি জানো। সকর্মিকা ক্রিয়া মানে যে ক্রিয়ার কর্ম থাকে, দ্বিকর্মিকা ক্রিয়া মানে যে ক্রিয়ার দুটো কর্ম থাকে। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, বা শিক্ষক মহাশয় ছাত্রদের ব্যাকরণ পড়ায়, এইগুলো। আর অসমাপিকা ক্রিয়া মানে কি? অসমাপিকা ক্রিয়া আর অকর্মিকা ক্রিয়া কিন্তু আলাদা। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া উচ্চারণের পর বাক্য সম্পূর্ণ হয় না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়া উচ্চারণের পর বাক্য সম্পূর্ণ হয়ে যায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন আমি বই পড়ে, আর কিছু বললাম না, এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু আমি বই পড়ি, এটা হচ্ছে সমাপিকা। এগুলো আশা করছি জানো, এগুলো বলার দরকার নেই। এবার দেখো, তাহলে এইটা বাজনাটা এই অকর্মিকা ক্রিয়া যে ধাতু থেকে এসেছে সেই ধাতুর বিশেষ্য পদ এখানে যদি কর্তা হয় তাকে বলা হয় সমধাতুজ কর্তা। সমধাতুজ মানে সমান ধাতু থেকে উৎপন্ন হয়। তোমরা একটা সহজ ভাবে মনে রাখো, সমধাতুজ কর্তাই বলো আর সমধাতুজ কর্মই বলো, তোমাদের একটা ঠিক মনে করিয়ে দিই। ক্রিয়া যে ধাতু থেকে আসবে, আসবে সেই ধাতু থেকে নিষ্পন্ন বিশেষ্য পদ, বিশেষ্য পদ যদি ওই বাক্যের কর্তা হয়, আমি অত লিখছি না, ওই বাক্যের কর্তা হয়, ওই বাক্যের কর্তা হয়, তাহলে এটা সমাধানিত কর্তা। আর যদি কর্ম হয় তাহলে সেটা সমাধানিত কর্ম। এইভাবে মনে রাখো, ক্রিয়াপদটা যে ধাতু থেকে আসবে সেই ধাতু থেকে উৎপন্ন বা সেই ধাতু নিষ্পন্ন বিশেষ্য পদ, বিশেষ্য পদ যদি বাক্যে ক্রিয়ার কর্তা হয় তাহলে সমাধানিত কর্তা, আর যদি কর্ম হয় তাহলে তাকে বলা হয় সমাধানিত কর্ম। এইটা হচ্ছে সিম্পল ভাবে মনে রাখার বিষয়। বইয়ে অনেক কঠিন ভাষায় দেওয়া আছে, তোমরা মুখস্থ করলে করে নিতে পারো। সমাধানিত কর্তার অপর নাম কি? সংক্ষিপ্ত কর্তা, অকর্মিকা কর্তা, সগোত্র কর্তা, কোনটি নাই। দেখো, অকর্মিকা কর্তা এটা অনেকে ভাবতেই পারো, কারণ অকর্মিকা ক্রিয়া থেকে উৎপন্ন হয়, কিন্তু এটা হবে না, এটা স্বগোত্র কর্তা। স্বগোত্র মানে সম গোত্র বা সেম গোত্র থেকে আসতে বলে তাকে বলা হয় স্বগোত্র কর্তা। যদি কর্ম হয় স্বগোত্র কর্ম হবে। অশ্মি অঙ্কনকে বই পড়ায়, অশ্মির পরিচয় দাও। প্রযোজ্য কর্তা, নিরপেক্ষ কর্তা, সমাধানিত কর্তা, প্রযোজক কর্তা। দেখো, এই যে অশ্মি পদটা আছে, অশ্মির দ্বারা কাজ করিয়ে নেওয়া হচ্ছে, আর যার দ্বারা কাজ করিয়ে নেওয়া হয় তাকে বলা হয় প্রযোজক কর্তা, আর যাকে দিয়ে করিয়ে নেওয়া হয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। এইভাবে মনে রাখো। প্রযোজক মানে কি? প্রডিউসার মনে রাখো, সিনেমার প্রডিউসাররা কি করে? তার প্রযোজনায় কাজ হয়, সিনেমা তৈরি হয়। এখানেও তাই, এই যার প্রযোজনায় কাজটা হয় তাকে বলা হয় প্রযোজক। কিছু কিছু ট্রিক না বারবারে একই জিনিস ভুল হয়ে যায়। এই প্রযোজকর্তা, প্রযোজকর্তা, গৌণ কর্ম, মুখ্য কর্ম, সমাধার্য কর্তা, এইগুলো উপবাক্য কর্তা, বাক্যাংশ কর্তা, এইগুলো কিছু কিছু ট্রিকের মাধ্যমে মনে রাখ। আমি যতটা পারি এখানে বোঝানোর চেষ্টা করবো, তোমরা নিজেরা এইগুলো নিজেরাও অনেক সময় একটু ট্রিক বানিয়ে দেবে, তাহলে খুব ভালো হয়। নাহলে কিন্তু গুলিয়ে যাবে বারবার। পরীক্ষার হলে খুব চাপ থাকে, তখন তো আরোই গুলিয়ে যাওয়ার ভয় থাকে। প্রযোজক কর্তায় সর্বদা কোন বিভক্তি যুক্ত হয়? দেখো, প্রযোজক কর্তায় সর্বদা কোন বিভক্তি যুক্ত হয়? দেখো, বিভক্তি দেখো অনেক সময় এই প্রযোজক কর্তা চেনা যায়। আমি একটা উদাহরণ দিই, তাহলে নিজেই করতে পারবে। এখানে কি আছে দেখো, কে, তে, অ, আর, আ।
তার সহজ উদাহরণ, মা শিশুকে দাঁত দেখায়, এটাই দিলাম। এবার বলো প্রয়োজক কর্তা কোনটা? মা। তাহলে এটা কোন বিভক্তি যুক্ত আছে? আবিভক্তি না অবিভক্তি? দেখো আবিভক্তি বলে কোনো বিভক্তি নেই, এটা কিন্তু অবিভক্তি। এই ধরনের কিন্তু একটা করে উদাহরণ খুব মানে মুখস্থ করে রেখে দেবে, যেটা তোমার সবসময় কাজে লাগবে। কোনো উদাহরণ চাইলে বা কোনো কিছু মনে করতে গেলে সেইটা উদাহরণটা দিয়ে তুমি নিজেই নিজেই মন থেকে ব্যাখ্যা করতে পারো। প্রত্যেকটা কারকের একটা করে উদাহরণ তোমরা পুরো মুখস্থ করবে প্রত্যেকটা পার্টে। আমি না করিলে কে করিবে, আর উদ্ধার এই দেশ। এখানে আমি কর্তাটির পরিচয় দাও। প্রয়োজকর্তা, প্রয়োজ্যকর্তা, উহ্যকর্তা, নিরপেক্ষকর্তা। দেখো বাক্যটা ভালো করে দেখো। আমি না করিলে, এখানে একটা ভাগ আছে, কে করিবে, আর এই উদ্ধার এই দেশ। এখানে এই যে বাক্যটা বলা আছে, এই আমি কর্তাটির পরিচয় আমি, প্রযোজক, প্রযোজ্য, উহ্য না নিরপেক্ষ। দেখো তোমাদের সংজ্ঞাগুলো জানো, প্রযোজক কর্তা কাকে বলে, প্রযোজ্য কর্তা কাকে বলে, উহ্য কর্তা। এখানে আমি তো আছেই এখানে, তার মানে এটা উহ্য কর্তা হবে না। এলিমিনেশন এইভাবে করবে। প্রযোজক কর্তা মানে কারোর প্রয়োজনে কাজটা হচ্ছে, এখানে কিন্তু কোনো প্রয়োজনায়, কারোর প্রয়োজনে কেউ কাজ করছে না, তাই এটাও হবে না। আর যখন প্রয়োজনে কাজ হয় না, তার মানে প্রযোজ্যকর্তাও হবে না, তার মানে পড়তে হলো কি নিরপেক্ষ কর্তা। এটা তো গেল এলিমিনেশন প্রসেসে, আমি এটা বুঝে গেলাম এটা হতে পারে। কিন্তু নিরপেক্ষ কর্তা কাকে বলে? পর প্রশ্ন। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। যেমন দেখো অসমাপিকা ক্রিয়া, আমি আগে একটু বললাম যে ক্রিয়া উচ্চারণের পর বাক্য কমপ্লিট হয় না। দেখো আমি না করিলে, এই জন্য আমি এখানে একটা দাগ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই আমি না করিলে একটা বাক্য হয়েছে, এটা হয়নি। কিন্তু কে করিবে, আর উদ্ধার এই দেশ, এই যে করিবে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটা যদি সাজিয়ে নাও, কে উদ্ধার করিবে, এই কে এই দেশ উদ্ধার করিবে, এইভাবে যদি করো, দেখো সমাপিকা ক্রিয়াটা আরো ক্লিয়ার হয়ে গেল। এরকম সমাপিকা ক্রিয়া অনেক আগেও উচ্চারিত হয়ে যেতে পারে কিছু কিছু এই ধরনের লাইনের ক্ষেত্রে, তাই এইগুলো বুঝে নিতে হবে। তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তা, এই যে অসমাপিকা ক্রিয়া করিলে এর কর্তা হচ্ছে আমি, তাই আমি হচ্ছে নিরপেক্ষ কর্তা। বোঝা গেল? আর একটা উদাহরণ দেখো, সূর্য উঠলে পদ্ম ফোটে। এই সূর্য উঠলে একটা বাক্য, পদ্ম ফোটে আর একটা বাক্য। পদ্ম ফোটে এটা কিন্তু বাক্য মানে কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু সূর্য উঠলে বাক্য কমপ্লিট হয়নি, কিছু একটা শোনার অপেক্ষা থাকছে। ওই যে বাক্যের যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি পড়ছে না, ওই আকাঙ্ক্ষা যে বিষয়টা, ওই এইরকম যে অসমাপিকা ক্রিয়া থাকে। তাই এখানে সূর্য অসমাপিকা ক্রিয়া করে। নেক্সট দাম এই, হ্যাঁ, অসমাপিকা ক্রিয়ার কর্তা মানে নিরপেক্ষ কর্তা। ঠিক আছে, কোন ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়? এখনই বলে দিলাম, এটা তো সবাই জানো, এখনই বললাম যারা ভিডিওটা দেখছে, অস্বাভাবিক ক্রিয়ার কর্তা। নেক্সট, একটি নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। সূর্য উঠলে পদ্ম ফোটে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, তুমি মাতৃহীন হইলে, এটা হইলে হবে, আমি তোমায় প্রতিপালন করিয়াছিলাম। দেখো এইটা নিরপেক্ষ কর্তা না সবগুলি? উঠলে অসমাপিকা ক্রিয়াকর্তা, থাকতে অসমাপিকা ক্রিয়াকর্তা, তুমি মাতৃহীন হলে বা হইলে তা অসমাপিকা ক্রিয়াকর্তা। এই যে অসমাপিকা ক্রিয়া বললেন, এর কর্তা কি? এর কর্তা কি সূর্য, এর কর্তা কি দাঁত, আর হইলের কর্তা কি তুমি। তাহলে সবগুলি অ্যান্সার। প্রযোজ্য কর্তায় সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়?
প্রযোজ্য কর্তায় শূন্য বিভক্তি, কে বিভক্তি, অবিভক্তি, তে বিভক্তি। দেখো ওই একটা উদাহরণ আমি বললাম মুখস্থ করে রাখবে, মা শিশুকে চাঁদ দেখায়। শিশুকে, আমার আর এটুকু লেখার দরকার নেই। দেখো এর মধ্যে মা হচ্ছে প্রযোজ্য কর্তা, শিশুকে প্রযোজ্য কর্তা, এটা কে বিভক্তি যুক্ত হয়। কিছু দরকার নেই, একটা মনে রাখবে খুব ভালো করে উদাহরণ, প্রত্যেকটা ভাগে, শুধু একটা মনে রাখলে হবে না, প্রত্যেকটা ভাগেরই মনে রাখবে। তাহলে এই ধরনের যদি কোশ্চেন তোমাদের আসে তাহলে তোমরা ছেড়ে আসবে না, এইটা মনে রাখো। কর্তৃকারকের প্রধান বিভক্তি কোনটি? কর্তৃকারকের প্রধান বিভক্তি অবিভক্তি, আবিভক্তি, অন্তস্থ বিভক্তি, তে বিভক্তি। দেখো এইগুলো আবিভক্তি বলে কিছু নেই, তে আর অন্তস্থ আছে। এই তে বা অন্তস্থ বিভক্তির অধিকরণ কারকের বিভক্তি আমরা জানি, সাধারণত এগুলো অধিকরণ কারকে ব্যবহৃত হয়। আর অবিভক্তি এর নাম হচ্ছে শূন্য বিভক্তি বা লীন বিভক্তি বা নিহিত বিভক্তি। ঠিক আছে, যাই বলো না কেন, এই অকে নিহিত স্বর বলা হয়, লীন স্বর বলা হয়, শূন্য বিভক্তি বলা হয়, তার জন্য এটা লীন বিভক্তিও হবে। মানে এটা দেখা যায় কর্তৃকারকের বিভক্তি মূলত এটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই যে প্রয়োজক, প্রয়োজ্যকর্তায় কে, তে বিভক্তিও ব্যবহার হয়। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, এখানে তে বিভক্তি, তির্যক বিভক্তির ব্যবহার। আমরা তো জানি যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকে বলা হয় তির্যক বিভক্তি। তাই বললো প্রধান, প্রধান বিভক্তি, প্রধান মানে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় শূন্য বিভক্তি। প্রত্যেকটা কারকের জন্য এক একটা বিভক্তি অ্যালটমেন্ট করা আছে, সেগুলো মুখ্যত ওই বিভক্তি ওই কারকে ব্যবহৃত হয়। এছাড়াও ব্যবহার হয়, সেগুলো তির্যক বিভক্তি হিসাবে ব্যবহার, এটা মনে রাখবে। আর একটা কথা বলার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যারা মাধ্যমিক দেবে তাদের কাছেও শেয়ার করো। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেখো। দেখো ভিডিও তোমরা দেখো, সাবস্ক্রাইব করো না, এটা কিন্তু আমার কাছে তোমাদের সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট একটা, এটা কিন্তু আমার কাছে ইন্সপিরেশনে কাজ করে। তাই তোমরা দেখো ভিডিওটাও ভালো যদি লাগে অবশ্যই কিছু না কিছু নতুন তো ইনফরমেশন পাচ্ছই, পরবর্তীতেও এরকম ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো। তোমাদেরই উপকার, অপকার তো কিছুই নেই। সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডের 100 ভাগের 10 ভাগ টাইম লাগে, মানে কয়েক মিলি সেকেন্ড টাইম লাগে। ঠিক আছে, দেখো মা শিশুকে চাঁদ দেখায়, এই বাক্যে শিশু পদটির পরিচয় দাও। এটা তো বারবার আলোচনা হয়েছে, যারা জানো মানে দেখছো ভিডিওটা, এটা প্রযোজ্যকর্তা। কিন্তু কিন্তু আর একটাও বলি, এখানে কিন্তু এইভাবে যদি দেখে চলে আসে, এই যে এইরকম করলে ভুল। কেন প্রযোজ্যকর্তা, প্রযোজ্যকর্তা কেন বলছি, মুখ্য কর্ম ও গৌণ কর্ম, না প্রযোজ্যকর্তা ও গৌণ কর্ম উভয়ই হবে। এটা তো প্রযোজ্যকর্তা হবেই, কিন্তু এটা প্রযোজ্যকর্তা ও গৌণ কর্ম উভয়ই হবে। কেন, এবার বিশ্লেষণে যাই। মুখ্য কর্ম ও গৌণ কর্ম কাকে বলে? দ্বিকর্মিকা ক্রিয়ার, দ্বিকর্মিকা ক্রিয়ার ব্যক্তি বাচক বা প্রাণীবাচক কর্মটি গৌণ কর্ম, আর বস্তুবাচক কর্মটি মুখ্য কর্ম। ঠিক আছে, দেখো লেখাগুলো একটু হয়তো অস্পষ্ট হচ্ছে, আমিও বুঝতে পারছি। আমার মুখের কথাটা তোমরা শোনো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো দ্বিকর্মিকা ক্রিয়া মানে এই যে চাঁদ দেখায়, এই দেখাইটা হচ্ছে ক্রিয়া। দেখো শিশুকে একটা ক্রিয়া, কর্মপদ, চাঁদ একটা কর্মপদ, কর্তৃপদ কর্তা, মা কর্তৃপদ। ঠিক আছে, এটা মা কর্তা, এটা কর্তা। শিশুকে প্রাণীবাচক, তাই এটা গৌণ কর্ম।
আর চাঁদ বস্তুবাচক, তাই এটা মুখ্য কর্ম। বোঝা গেল? দেখায় তো ক্রিয়া। এইবার এই যে শিশু পদটি তাহলে গৌণকর্ম হলো, আর মা শিশুকে চাঁদ দেখায়, এটা যখন কর্তৃপদের ক্ষেত্রে আলোচনা করা হয়। মা প্রয়োজকর্তা আর শিশুকে প্রয়োজকর্তা, মানে শিশুকে দিয়ে দেখিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজকর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে তো প্রয়োজকর্তা বলে, মানে প্রয়োজকর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকেই প্রয়োজ্যকর্তা বলে। তাই এখানে প্রয়োজ্যকর্তা হবে গৌণকর্ম। আশা করছি বুঝতে পারলে। দেখো, ভিডিও স্কিপ করে গেলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। তাই ভিডিওটা স্কিপ না করে ব্যাখ্যাগুলো তোমাদের একটু দেখলে অবশ্যই উপকার হবে। নেক্সট, অনুক্ত কর্তা কাকে বলে? ভাববাচ্যের কর্তাকে, কর্মবাচ্যের কর্তাকে, কর্তৃবাচ্যের কর্তাকে, কর্ম ও ভাববাচ্যের কর্তাকে। দেখো, অনুক্ত কর্তা বলা হয়, আমরা জানি যে বাচ্চার কর্তা প্রধানভাবে উক্ত হয় না তাকে বলা হয় অনুক্ত কর্তা। দেখো, কর্তৃবাচ্যের কর্তাই কেবলমাত্র প্রধানভাবে উক্ত হয়, আর বাদ বাকি কর্মবাচ্য, ভাববাচ্য এগুলো সম্বন্ধ পদে বিভক্তি যুক্ত হয়ে প্রধানভাবে উক্ত হয় না। যেমন আমি বই পড়ি, আমার দ্বারা বই পড়া হয়। মহাশয় কোথায় থাকেন, মহাশয়ের কোথায় থাকা হয়। এই ধরনের যে বাক্য, এইগুলোকে বলা হয় অনুক্ত কর্তা। এইগুলো কর্মবাচ্যেরও হয়, আবার ভাববাচ্যেরও হয়, কর্তৃবাচ্যের হয়। পাড়াগাঁয়ে এখনো কিছু কিছু ঘানি সরষে ভাঙে বই কি। এই যে ঘানির তলায় দাগ আছে, তার মানে এই বাক্যে কোন কর্তার উল্লেখ আছে, মানে এই ঘানিটা কোন কর্তা। অনুক্ত কর্তা, সাধন কর্তা, বাক্যাংশ কর্তা, উপবাক্যীয় কর্তা। দেখো, এটা অনুক্ত কর্তা হবে। অনুক্ত কি করে হবে? এটা উক্ত তো আছেই। সাধন কর্তা হবে, বাক্যাংশ কর্তা। দেখো, শুধু যখন একটা পদ, সিঙ্গেল পদের উপর দাগ দেওয়া থাকবে, সেটা বাক্যাংশও হবে না, উপবাক্যও হবে না। এই দুটো তো সহজেই এলিমিনেশন হয়ে গেল। এইটা তো অন্তত বুঝতে পেরেছো। এবার অনুক্তও নাই, কারণ এ তো ঘানির সঙ্গে সম্বন্ধ। দেখো, অনুক্ত কর্তায় সবসময় এইভাবে, যদি ওই কোন বাচ্চের কর্তা অনুক্ত এভাবে যদি মনেও না থাকে, এই এর সঙ্গে না র বা এর বিভক্তিযুক্ত পদ হবে। র বা এর, এইটা মনে রাখো। র বা এর বিভক্তিযুক্ত হবে। ঘানির এরকম ধরনের নেই কিন্তু। যেমন মহাশয়ের কয়ে থাকা হয়, এটা কিন্তু অনুক্ত কর্তা। এই যে র বিভক্তিযুক্ত আছে, কিন্তু এটা সাধন কর্তা। সাধন কর্তা মানে কি? সাধন কর্তা কোন বস্তুবাচক শব্দ যখন তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া হবে, তাকে বলা হয় সাধন কর্তা। এই সাধন কর্তা আর আলংকারিক কর্তা, সাধন কর্তা আর আলংকারিক কর্তা। আলংকারিক কর্তা, এইটার ভাগ একটু বুঝে নাও। এখানে একটু কি অসুবিধা হলো? আলংকারিক কর্তা, এটা দেখো, সাধন কর্তাও কোনো বস্তুবাচক শব্দের উপর মনে হবে যেন প্রাণ শব্দ আরোপ আছে, আর আলংকারিক কর্তাও ওই বস্তুবাচক শব্দের উপরেই প্রাণ শব্দ আরোপ আরোপ করা হয়। কিন্তু এর পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা দেখো, এইখানে একটু বোঝো। ঘানি সরষে ভাঙে, এটা একটা বস্তুবাচক শব্দ। আর একটা, এটা তো সাধারণ কর্তা বুঝতেই পারলে। এবার আমি একটা উদাহরণ দিই। বাতাস বয়, ঠিক আছে। তারপরে ওই যে অভিসারে তটিনী বহিয়া চলে, বা নৌকা চলে। দেখো, নৌকা চলে, বাঁশি বাজে, এইগুলো দেখো, এগুলোকে বলা হয় আলংকারিক কর্তা। যখন কোনো বস্তুবাচক শব্দের উপর প্রাণ শব্দ আরোপ করা হয়। পার্থক্যটা খুব সূক্ষ্ম,
দুটোই বস্তুবাচক শব্দ হয়, কিন্তু সাধনকর্তায় দ্বারা ভাবটা প্রকাশ পায়। কেন? কারণ ঘানি দ্বারা সর্ষে ভাঙা, ঠেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, মানে ঢেকি দ্বারা, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, এই যে আমরা এই লাইনটা চিরচরিত লাইন। তাই এই যে ঢেকি দ্বারা ভাঙা হয়, এই ধরনের দ্বারা শব্দটা যখন প্রকট হবে, মানে কোনো কিছু দ্বারা বোঝাবে, তখন সেটা সাধন কর্তা হবে। আর আলংকারিক কর্তা কিন্তু এই বাতাস বয়, এটা কিন্তু দ্বারা, বাতাস দ্বারা বওয়া হয় না, কিন্তু নৌকা দ্বারা চলা হয় না, কিন্তু নৌকা নিজেই চলছে। বাঁশি বাজে, বাঁশি দ্বারা বাজানো হয় না, কিন্তু বাঁশি নিজেই বাজছে। এইভাবে পার্থক্যটা মনে রাখবেন। সূক্ষ্ম পার্থক্য খুব ভালো করে না বুঝলে খুব অসুবিধা। তাই যেখানে দ্বারা ভাবটা প্রকট হবে সেটা হচ্ছে সাধনকর্তা, আর যেটা দ্বারা ভাবটা প্রচ্ছন্ন থাকবে, মানে প্রকটই হবে না, সেটা হচ্ছে আলংকারিক কর্তা। কিন্তু দুটোই বস্তুবাচক শব্দের উপর প্রাণসত্তা আরোপ করা হয়। এইটা এইভাবে বললাম। নেক্সট দেখো, দুটি কর্তার মধ্যে পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে কোন কর্তা হয়? দেখো, পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে সহযোগী হয়, সমরাস্ত্র হয়, ব্যক্তিহারা হয়, না সাধন কর্তা? দেখো, পারস্পরিক প্রতিযোগিতা, পারস্পরিক ক্রিয়া বিনিময়, এখানে প্রতিযোগিতা দিলে তোমরা তো বুঝতেই পারতে, ক্রিয়া বিনিময় মানে এটাও প্রতিযোগিতায়, এটার অর্থ প্রতিযোগিতা। বানানটা দেখো, বানান এইভাবে কিন্তু আসে, অনেক পরীক্ষায় এসছে, কিন্তু প্রতিযোগী বানান হলে দীর্ঘ হবে, আর প্রতিযোগিতা এটা হচ্ছে হবে। এটাকে বলা হয় ব্যতিহার কর্তা। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, শাশুড়ি বউয়ের ঝগড়া করে, যখন ঝগড়া করে তখন হচ্ছে ব্যতিহার। কিন্তু যদি বলে শাশুড়ি বউয়ের গল্প করে, একই জিনিস, একই উদাহরণ, যদি প্রতিযোগিতার ভাব বোঝায় ব্যতিহার, যদি সহযোগিতার ভাব বোঝায় তাহলে সেটা সহযোগী কর্তা। যদি গল্প করে, শাশুড়ি বউয়ের কাঁথা বনে গল্প করে, রান্না করে, যা কিছু বলো, সেটা সহযোগী। আর শাশুড়ি বউয়ের একদম মারামারি করে, সেটা হবে ব্যতিহার কর্তা। নেক্সট দেখো, অনেকে হয়তো হাসছে। রাজায় রাজায় যুদ্ধ, রাজায় রাজায় বন্ধুত্ব হয়, এখানে দেখো, এখানে কি ধরনের কর্তার উল্লেখ আছে? ব্যতিহার, সহযোগী, বাক্যাংশ, উপবাক্য। দেখো, কিছুজন হয়তো ভুল করে ফেলেছে, রাজায় রাজায় বন্ধুত্ব হয়, এই রাজায় রাজায় দেখে না, ব্যতিহার করে দিয়ে চলে আসবে। ভুল। এখানে আমি কি বলেছি? বন্ধুত্ব হয়, এটা সহযোগী হবে। বুঝতে পারলে কেমন কোশ্চেন? কোশ্চেন কিন্তু একই, একদম কোশ্চেন সহজ কোশ্চেন। তোমরা হাজারবার এই লাইনটা পড়েছো, কিন্তু এই রাজায় রাজায় দেখেই হয়ে গেছে। বন্ধুত্ব শব্দটা দেখো নি, তার মানে কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে, নাহলে এই রকমই সিলি মিস্টেক ভুল হয়ে যাবে, দিয়ে এসে বাড়িতে মাথায় হাত দিয়ে বসবে। সাধারণত এরকমই হয় কিছু কিছু ক্ষেত্রে, কারণ সহজ কোশ্চেন ভুল হয়ে যায়। এখানে পার্থক্যটা একটু মনে রেখো, ব্যতিহার কর্তা বললে প্রতিযোগিতার ভাব, সহযোগী কর্তা বললে এটা কর্তা হবে, কর্তা বললে সহযোগিতার ভাব। একটু আগে যেটা বললাম, পরের মাথায় কাঁঠাল ভাঙা মানুষের চিরকালের স্বভাব। দেখো এইখানে এটা খুব ভালো করে দেখো, এই যে পরের মাথায় কাঁঠাল ভাঙা অংশটুকু কোন কর্তার উদাহরণ? বাক্যাংশ কর্তা, উপবাক্য কর্তা? বাক্যাংশ কর্ম না উপবাক্য কর্ম? এইটা সঠিক অ্যান্সার, বাক্যাংশ কর্তা। ঠিক আছে। কোন সমাপিকা ক্রিয়াবিহীন পদ সমষ্টি যখন বিশেষ্য পদের আকার নেবে বা বিশেষ্য ধর্মী হয়ে বাক্যে ব্যবহৃত হবে, তখন তাকে বলা হয় বাক্যাংশ কর্তা। দেখো, এই যে পরের মাথায় কাঁঠাল ভাঙা, এখানে কিন্তু এই ভাঙাটা বিশেষ্য পদ হয়ে গেছে। এই পরের মাথায় কাঁঠাল ভাঙা, এই টোটালটাই বিশেষ্য পদ রূপে
এই বাক্যে মানুষের চিরকালে স্বভাবকে পরের মাথায় কাটানো আর বিশেষ্য ধর্মী হয়ে কি হয়েছে, বাক্যে ব্যবহার হয়েছে, তাই একে বলা হয় বাক্যাংশ কর্তা। এই বাক্যাংশ কর্তা, বাক্যাংশ কর্ম, উপবাক্যীয় কর্তা, উপবাক্যীয় কর্ম, এই চারটে জিনিস যদি একসঙ্গে থাকে অবশ্যই গোলাপ, হাজারবার পড়লেও গোলাপ। তাই তোমাদের এগুলো একটু আমি বোঝানোর চেষ্টা করি, তোমরা দেখো। ভিডিওটা বড় হচ্ছে বলে স্কিপ করো না, যতটা পারি চেষ্টা করো তোমাদের কনফিউশন দূর করার। এই যে ভয় কারে কয়, এই যে এইটুকু যে অংশটুকু, এটা উপবাক্য কর। এইখানে দেখো কিন্তু এই যে কয়, এটা কিন্তু ক্রিয়া আছে, হ্যাঁ, এটা একটা বাক্য হিসাবে ব্যবহার আছে। ভয় কারে কয়, নিজেকে জানতে চেষ্টা করো, এইগুলো কিন্তু একটা বাক্য। নিজেকে জানতে চেষ্টা করো, দেখো এই ছিল সক্রেটিসের জীবনদের। এই যে এইটা টোটালটাই একটা বাক্য। এই ভয় কারে কয়, এটা টোটালটাই একটা বাক্য। তারপরে নায়ক জান, কিন্তু পরের মাথায় কাঁঠাল ভাঙা, এটা কিন্তু বাক্য নয়, কিন্তু পূর্ণ বাক্য নয়, পূর্ণ বাক্য নয়, কিন্তু এটা নিজেকে জানতে চেষ্টা করো, এটা পূর্ণ বাক্য। যখন পূর্ণ বাক্য হবে সেটা হবে উপবাক্য, মানে একটা বাক্যের অংশ হিসেবে আর একটা পূর্ণ বাক্য ব্যবহার হবে। তাহলে জটিল বাক্যের এইগুলো হয়। আর যখন একটা বাক্যের অংশ হিসেবে হবে সেটা বাক্যাংশ কর্তা। কিন্তু যদি এইরকম বাক্যাংশ কর্মও থাকে, উপবাক্য কর্মও থাকে, তখন হয়ে যাবে কনফিউশন। আশা করছি যদি এইরকম বাক্যাংশ কর্তা দেয়, তাহলে এই অপশন দুটো দিলে দেওয়া সাধারণত আমার মনে হয় থাকবে না, কারণ এইরকম থাকলে খুব অসুবিধা। দেখো একটা বাক্যাংশ কর্তার বা কর্মের উদাহরণ নাও, দেখো কি হবে যদি দেখি। ওই যে আমতা আমতা করে কথা বলা, আমতা আমতা করে কথা বলা, এইটার মধ্যে আর এইটার মধ্যে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। দেখো বুঝতেই পারবে না, আমি পছন্দ করি না। এই জন্যে এই আশা করছি যদি কর্তা থাকে সেখানে আর কর্ম অপশনটা দেবে না, দিলে খুব কনফিউশন। অ্যাকচুয়ালি এটা এই সমাপিকা ক্রিয়াবিহীন, এটাও দেখো সমাপিকা ক্রিয়াবিহীন। তাই আমার যেটা ধারণা, এইগুলো যেগুলো অথেন্টিক বই আছে, বামনদেব স্যারের বই, কালীপদ চৌধুরীর বই, এগুলো তোমরা পারলে মুখস্থ করে নেবে, যদি দেয় ওখান থেকেই দেবে। আর তাছাড়া এইভাবে মনে রাখবে, বাক্যাংশ আর উপবাক্যের মধ্যে, উপবাক্য মানে যেটা মধ্যে সমাপিকা ক্রিয়া থাকবে, হ্যাঁ, একটা বাক্যই আর একটা বাক্যের সঙ্গে থাকে, তাকে বলা হয় উপবাক্য। আর বাক্যাংশ কর্তায় একটা বাক্য, তার মধ্যে সমাপিকা ক্রিয়া থাকে না, তাকে বলা হয় বাক্যাংশ কর্তা। এইটুকুই মনে রেখো। নেক্সট দেখো, নিজেকে জানতে চেষ্টা করো, সক্রেটিসের জীবন বেদ ছিল, এই ছিল সক্রেটিসের জীবন বেদ, ঠিক আছে। বা নিজেকে জানতে চেষ্টা করো, সক্রেটিসের জীবন বেদ ছিল, এখানে ঠিক হবে উল্লেখিত অংশটি কোন কর্তার উদাহরণ। এটা আমি আগেই বললাম, এই যে করো, এটা তোমার একটা সমাপিকা ক্রিয়া, আর এটা বাক্যাংশ কর্তা হবে না উপবাক্যও কর্তা হবে? এটা উপবাক্যও কর্তা। এই হচ্ছে আজকের ক্লাস। তোমাদের
কার কতগুলো হলো একটু জানাও আমাকে। আর অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।